একটি ছোট পাড়া যেখানে ম্যানুয়েল এবং তার মা নতুন এসে ওঠে। প্রথমে প্রতিবেশীদের কাছে তারা স্বাভাবিক মনে হলেও কিছুদিনের মধ্যেই তাদের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। কখনো ম্যানুয়েলের মা হঠাৎ বাড়ি থেকে গায়েব হয়ে যায়, আবার কখনো বাড়িতে আগুন লেগে যায়। ম্যানুয়েলের গতিবিধিও সন্দেহজনক মনে হয়। এভাবে তাদের কিছু অদ্ভুত কর্মকাণ্ড প্রতিবেশীদের নজরে আসে। কয়েকজন তাদের পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই পরিবারে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সেই রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে চমকে যাওয়ার মতো এক সত্য। কি ছিল সেই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয়া নামের এক মেয়ে তার বান্ধবীর সাহায্যে একটি ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট তৈরি করাচ্ছিল, কারণ পরের দিন তার একটি চাকরির ইন্টারভিউ ছিল। এ সময় সে বাইরে রাখা তার গাড়ির অ্যালার্ম বাজতে শুনে বাইরে যায়। গিয়ে দেখে তার গাড়ি অন্য একটি গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির পেছনটা দেপে গেছে এবং একটি ইন্ডিকেটরও ভেঙে গেছে। প্রিয়া সেখান থেকে ফিরে বাড়িতে আসে। বাড়িতে তার স্বামী অ্যান্থনি এবং একটি ছোট মেয়ে রয়েছে। অ্যান্থনি একটি ইনসুলিন কোম্পানিতে কাজ করে আর মেয়ে স্কুলে পড়ে। সকালে স্বামী এবং মেয়ে বেরিয়ে যাওয়ার পর প্রিয়াও ইন্টারভিউর জন্য বের হয়। ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে সে তার প্রতিবেশী স্টেফির সাথে দেখা করে। স্টেফি তাকে দেখে অবাক হয়, কারণ প্রিয়া কখনো বলেনি যে সে এখানে ইন্টারভিউ দিতে আসবে। স্টেফি জানতে পারে যে এখানে ইন্টারভিউ দিতে হলো 3 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। প্রিয়া জানায় সে ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট তৈরি করিয়ে এখানে এসেছে। স্টেফির ইন্টারভিউ শেষ হলে প্রিয়া এবং স্টেফি একসাথে প্রিয়ার গাড়িতে বাড়ি ফিরে আসে। বাড়ির সামনে এসে দেখে তাদের পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে, ম্যানুয়েল এবং তার মা গ্রেসি। ম্যানুয়েলের পরিবার আগে শহরে থাকতো, কিন্তু মায়ের অসুস্থতার কারণে তারা গ্রামে ফিরে এসেছে। প্রিয়া রান্না করতে করতে জানালা দিয়ে লক্ষ্য করে ম্যানুয়েল একটি পাথর হাতে দাঁড়িয়ে আছে আর সামনে রয়েছে একটি বিড়াল। হঠাৎ সে পাথর দিয়ে বিড়ালটিকে আঘাত করে। প্রিয়ার এটি দেখে খুবই অদ্ভুত লাগে। এরপর এক সকালে ম্যানুয়েল প্রতিবেশীদের সাথে গল্প করে। সেদিনই প্রতিবেশীরা তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা শুরু করে। এই পাড়ার মহিলাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে তারা নানা বিষয় শেয়ার করত। ম্যানুয়েল সম্পর্কে অনেক ইতিবাচক কথা শুনে স্টেফি তার প্রতি আকৃষ্ট হতে থাকে। স্টেফি ছিল সিঙ্গেল মাদার, যার একটি ছোট মেয়ে ছিল। একদিন স্টেফি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ম্যানুয়েলের সাথে দেখা করে। ম্যানুয়েল স্টেফির মনোভাব বুঝতে পারে। এদিকে এক রাতে প্রিয়া এবং তার স্বামী ম্যানুয়েলের বাড়িতে যায়। পরদিন সকালে ম্যানুয়েল একটি লম্বা লাঠিতে লাল কাপড় বেঁধে বাড়ির পেছনের জঙ্গলে পুঁতে রাখে। এরপর সে আশেপাশের বাড়ির ছাদ এবং উঠানে গিয়ে দেখে তার পুঁতে রাখা লাঠি দেখা যাচ্ছে কিনা। এই সময় সে লক্ষ্য করে স্টেফি বাইরে বের হচ্ছে। ম্যানুয়েল তৎক্ষণাৎ গাড়ি নিয়ে স্টেফির কাছে যায় এবং লিফট দেওয়ার অজুহাতে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। কিন্তু ম্যানুয়েলের এইসব কার্যকলাপের পিছনে কি লুকিয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ম্যানুয়েলের মা গ্রেসি একদিন বাইরে আঙিনায় হাঁটতে বের হন। প্রিয়া তাকে দেখে কথা বলতে চেষ্টা করে, কিন্তু গ্রেসি কোনো কথা না বলে বাড়ির ভেতরে চলে যান। এতে প্রিয়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর ম্যানুয়েল বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে ম্যানুয়েল লক্ষ্য করে তাদের বাড়ির ছাদের ওপর এক গুইসাপ ঘুরে বেড়াচ্ছে। সে গুইসাপটিকে ধরে মেরে বাড়িতে নিয়ে আসে। দূর থেকে প্রিয়া এই দৃশ্য দেখে ম্যানুয়েলের উপর তার সন্দেহ আরো বাড়ে। রাতে ম্যানুয়েল গুইসাপের মাংসের কাবাব তৈরি করে পাড়ার পুরুষদের নিমন্ত্রণ করে খাওয়ায়। সবাই খাবারের প্রশংসা করে, কিন্তু কেউ বুঝতে পারে না যে তারা আসলে গুইসাপের মাংস খাচ্ছে। প্রিয়া তার এক প্রতিবেশীর কাছে ম্যানুয়েলকে নিয়ে নিজের সন্দেহের কথা বলে, কিন্তু সেই প্রতিবেশী বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নেয়। এরই মধ্যে ম্যানুয়েল তার এক আঙ্কেলের কাছে গিয়ে তাদের বাড়ির আশেপাশের ছবি দেখিয়ে বলে সে যেখানে লাথি পুঁতেছে তা আশেপাশের বাড়ি থেকে দেখা যায় না, তবে সিসিলি চাচির বাড়ি থেকে স্পষ্ট দেখা যায়। ম্যানুয়েল বলে সিসিলি চাচি এবং তার স্বামী প্রতি মঙ্গলবার চার্চে যায় এবং দুপুর 2টার আগে ফেরে না, তাই ওই দিন কিছু একটা করতে হবে। তবে তারা ঠিক কি প্ল্যান করছিল তা তখনও পরিষ্কার হয় না। এদিকে অ্যান্টনি জানতে পারে তার প্রমোশন হয়েছে এবং তাকে কুচবিহারে ট্রান্সফার করা হচ্ছে। এই খবরে তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে প্রিয়াও ফোনে জানতে পারে সে প্রাথমিক ইন্টারভিউতে টিকে গেছে এবং খুব শীঘ্রই ম্যানেজার পর্যায়ে ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রিয়া আনন্দে বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে। কয়েকদিন পর প্রিয়া এবং অ্যান্থনির নবম বিবাহ বার্ষিকী আসতে থাকে। প্রিয়া এই উপলক্ষে একটি পার্টির আয়োজন করে যেখানে পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে। ম্যানুয়েল স্টেফির কাছ থেকে এই পার্টির তারিখ জেনে তার আঙ্কেলকে ফোন দিয়ে প্রস্তুত হতে বলে। পার্টির দিন ম্যানুয়েল নিজের বাড়িতে কিছু কাপড় বদলায় এবং স্ত্রীর একটি তার বিদ্যুতে লাগিয়ে কাপড় রেখে বাড়ি থেকে বের হয়। সে একটি গিফট নিয়ে প্রিয়ার বাড়িতে যায় এবং সেখানে স্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ম্যানুয়েলের বাড়িতে আগুন লেগেছে। পুলিশ এসে দেখে বাড়িতে স্ত্রীর তার থেকে আগুন লেগেছে। আগুনে বাড়ির তেমন ক্ষতি হয় না, কিন্তু ম্যানুয়েলের মা
গ্রেসিকে খুঁজে পাওয়া যায় না। পরে পুলিশ ধারণা করে গ্রেসি হয়তো কাপড় আয়রন করছিলেন এবং বের হওয়ার সময় ভুলে ইস্ত্রি বন্ধ করেননি। ম্যানুয়েল জানায় তার মা আলজাইমার রোগে আক্রান্ত, তার মা মাঝে মধ্যে সব ভুলে যান। পুলিশ বিষয়টি সন্দেহজনক মনে না করে গ্রেসিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর থানায় ফোন আসে গ্রেসিকে স্টেশনে পাওয়া গেছে। ম্যানুয়েল মাকে নিয়ে বাড়ি ফেরে। তাকে এত চিন্তিত দেখে সবাই মনে করে সে একজন আদর্শ ছেলে। অ্যান্থনি ম্যানুয়েলকে পরামর্শ দেয় তার মায়ের জন্য একজন হোম নার্স রাখার। অ্যান্থনি লিসি নামে একজন নার্সের কথা বলে যিনি প্রিয়ার সন্তান জন্মানোর সময়ও তাদের সাহায্য করেছিলেন। ম্যানুয়েল এ প্রস্তাবে রাজি হয়। পরের দিন অ্যান্টনি প্রিয়াকে জানায় কিভাবে গ্রেসিকে স্টেশনে পাওয়া গিয়েছিল। গ্রেসি আগে রেলে চাকরি করতেন এবং প্রতি শুক্রবার বাড়ি ফিরতেন। এই স্মৃতিগুলো মনে পড়ে যাওয়ায় তিনি স্টেশনে চলে যান। প্রিয়া এই গল্পে সন্দেহ প্রকাশ করে। তার মতে যদি গ্রেসির স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয় তাহলে তিনি পথ চিনে স্টেশনে কিভাবে পৌঁছালেন। অ্যান্থনি প্রিয়ার কথাকে গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু প্রিয়া বিষয়টি নিয়ে খোঁজ নিতে থাকে এবং গুগলে গ্রেসির অসুখ সম্পর্কে খোঁজ করে। এরপর থেকে সে গ্রেসিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। প্রতিটি ছোটখাটো ব্যাপারে সে নজর রাখে। ম্যানুয়েল স্টেফিকে জানায় সে তার মাকে একা রাখতে চায় না, কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এতে মাকে নিয়ে সে খুব চিন্তিত। স্টেফি তাকে আশ্বস্ত করে যতক্ষণ মিটিং শেষ না হয় সে ম্যানুয়েলের মায়ের খেয়াল রাখবে। ম্যানুয়েল নিশ্চিন্ত হওয়ার ভান করে এবং পরে আঙ্কেল ও ডাক্তার জনের সঙ্গে দেখা করে। তারা একটি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ডাক্তার জন ম্যানুয়েলকে 2 ধরনের ওষুধ দেয়। একটি ট্যাবলেট যা খাবারের সঙ্গে মিশিয়ে দিলে 20 মিনিটের মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে। আরেকটি হলো একটি বিশেষ শিশি যা বিষ হিসেবে ব্যবহার করা যেতে পারে। জন ম্যানুয়েলকে বিষটি সাবধানে রাখতে বলে। পরের দিন প্রিয়া গ্রেসিকে 2 দিন ধরে লক্ষ্য করার পর তার প্রতিবেশী সোলুকে জানায় যে গ্রেসির আচরণ দেখে মনে হয় না তার কোনো স্মৃতিশক্তির সমস্যা আছে। প্রিয়া দেখেছে গ্রেসি ঘুমানোর সময় বেড সুইচ বন্ধ করেন, আবার অন্ধকারে তা চালু করতে পারেন। তিনি বাইরে থেকে আসার পর স্যান্ডেল খুলে তবেই ঘরে ঢোকেন, এমনকি পানির ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে মোটর বন্ধ করতেও জানেন। প্রিয়া আরও জানায় একদিন ম্যানুয়েল বাড়িতে না থাকলেও বারান্দার কাপড় শুকিয়ে গেলে গ্রেসি তা তুলে রেখেছেন। এমন একজন মানুষের স্মৃতিশক্তি দুর্বল হতে পারে এটা বিশ্বাস করা কঠিন। শুরুতে বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রিয়া দেখায় যে প্রেসার কুকারে প্রতিদিন খিচুড়ি রান্না করার সময় 4টে সিটি হওয়া মাত্রই প্রেসার কুকার অফ হয়ে যায়, কিন্তু সেই সময় ম্যানুয়েল বাইরে থাকে। একমাত্র গ্রেসি বাসায় থাকেন, তাই গ্রেসি সঠিক সময়ে চুলা অফ করে, আর এটা সোলুকে দেখানোর পর তার সন্দেহ হতে শুরু করে। এদিকে ম্যানুয়েল মিটিং এর জন্য তৈরি হচ্ছিল। বের হওয়ার আগে সে কিচেনে গিয়ে জুস বানায় এবং ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে স্টেফিকে বলে যেন ঠিক 11টার সময় মাকে জুস খাওয়ায়। স্টেফি চাইলে নিজেও জুস খেতে পারে। ম্যানুয়েল তাকে সতর্ক করে দেয় যেন মায়ের সঙ্গে কেউ দেখা না করে। এরপর ম্যানুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আঙ্কেলকে একটি মেসেজ পাঠায়। স্টেফি 11টা বাজতেই গ্রেসিকে জুস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু গ্রেসি খেতে রাজি হন না। স্টেফি ম্যানুয়েলকে ফোন করলে সে স্টেফিকে মায়ের সামনে থেকে সরে আসতে বলে এবং বলে প্রথমে তুমি নিজে একটা গ্লাসে জুস খাও, তারপর মা দেখে দেখে খেয়ে নেবে। স্টেফি তাই করে এবং গ্রেসিও জুস খেয়ে নেয়। ম্যানুয়েল মেসেজ করে আঙ্কেলকে জানায় 20 মিনিটের মধ্যে তারা ঘুমিয়ে পড়বে। আঙ্কেল তখন ম্যানুয়েলের বাড়ির সামনে পৌঁছায়, কিন্তু হঠাৎ সে দেখে প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে ঢুকছে। দ্রুত সে ম্যানুয়েলকে জানায়। প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে ঢোকার অজুহাত হিসেবে বলে সে ইস্ত্রি মেশিন দিতে এসেছে, কারণ আগের দিন ম্যানুয়েলের ইস্ত্রি নষ্ট হয়ে গিয়েছিল। স্টেফি তাকে বাধা দেয় না। প্রিয়া গ্রেসির সঙ্গে কথা বলতে চেষ্টা করে, কিন্তু গ্রেসি কোনো উত্তর দেয় না। স্টেফি প্রিয়াকে 1 গ্লাস জুস দেয়, যা প্রিয়া খেয়েও নেয়। এদিকে ম্যানুয়েল চিন্তায় পড়ে যায় কিভাবে প্রিয়াকে আটকাবে। তখন তার মনে পড়ে অ্যান্থনি একবার একজন নার্সের নাম্বার দিতে চেয়েছিল। সে তৎক্ষণাৎ অ্যান্থনিকে ফোন করে বলে নার্সের নাম্বার খুব প্রয়োজন। অ্যান্থনি জানায় নাম্বারটি তার পুরনো ফোনে রয়েছে, যা সে বাড়িতে রেখে এসেছে। অ্যান্থনি প্রিয়াকে ফোন করে বলে বাড়ি ফিরে নার্সের নাম্বার বের করে তাকে পাঠাতে। প্রিয়া বাধ্য হয়ে ম্যানুয়েলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। 20 মিনিট পেরিয়ে যাওয়ায় স্টেফি আর গ্রেসি দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর গ্রেসিকে ঘুমন্ত অবস্থায় আঙ্কেলের গাড়ির পেছনে দেখা যায় এবং তিনি তাকে নিয়ে চলে যান। পরে ম্যানুয়েল আবার পুলিশের কাছে তার মায়ের নিখোঁজ রিপোর্ট করে। সবাই ভাবে ম্যানুয়েলের মা হয়তো আগের মতো ভুল করে কোথাও চলে গিয়েছেন। এরই মধ্যে জানা যায় রেল লাইনের পাশে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। ম্যানুয়েলের বোন ডায়না নিউজিল্যান্ড থেকে বাড়ি ফিরে আসে, তবে পুলিশ নিশ্চিত করে যে লাশটি গ্রেসির নয়।
তারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করেও গ্রেসির কোনো খোঁজ পায় না। প্রিয়ার সন্দেহ বাড়তে থাকে। সে মনে করতে পারে ম্যানুয়েল গতকাল নার্সের নাম্বার চেয়েছিল। প্রিয়া সেই নার্সকে ফোন করে জানতে পারে ম্যানুয়েল তাকে কখনো ফোন করেনি। তখন প্রিয়া বুঝতে পারে ম্যানুয়েল শুধু তাকে বাড়ি থেকে বের করার জন্য এই অজুহাত দেখিয়েছিল। প্রিয়া চিন্তা করতে থাকে ম্যানুয়েল কিভাবে জানলো যে সে তার বাড়িতে গিয়েছিল। নিশ্চয়ই ম্যানুয়েলের সঙ্গে কেউ সহযোগিতা করেছে। এদিকে ম্যানুয়েলের বাড়িতে তার মাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা চলছিল। ডায়না ফোনে কথা বলতে বাইরে গেলে প্রিয়ার সাথে তার দেখা হয়। প্রিয়া ডায়নার সাথে কথা বলে তার ফোন নম্বর নিয়ে নেয়। এই সময় একটি ব্রোকার ম্যানুয়েলের সাথে জমি বিক্রি নিয়ে কথা বলতে আসে। ব্রোকার জানায় কেউ একজন 8 লাখ টাকায় জমি কিনতে চায়, কিন্তু ম্যানুয়েল জানায় 12 লাখ টাকার নিচে জমি বিক্রি করবে না। মাকে না পেয়ে সম্পত্তি বিক্রির পরিকল্পনা দেখে প্রিয়া ও সলুর মনে সন্দেহ বাড়ে। পরের দিন ডায়ানা সব ঝামেলা ফেলে আবার নিউজিল্যান্ডে ফেরার সিদ্ধান্ত নেয়। এটা দেখে প্রিয়া এবং সলু অবাক হয়ে যায়। সেদিন রাতে ম্যানুয়েলের বাড়িতে গোপনে কিছু মালপত্র আনা হয়। কাজটা এত গোপনে হয় যে কেউ কিছু টের পায় না। রাতে প্রিয়ার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে এসে দেখে ম্যানুয়েলের বাড়ির সামনে একটি গাড়ির ইন্ডিকেটর জ্বলছে। অন্য জানালা দিয়ে তাকিয়ে এসে দেখতে পায় ভেতরে যেন গ্রেসিকে দেখা যাচ্ছে। প্রিয়া দ্রুত অ্যান্টনিকে ডেকে এই কথা জানায়, তবে অ্যান্টনি জানলা দিয়ে তাকিয়ে কিছুই দেখতে পায় না। সে বলে প্রিয়া হয়তো ভুল দেখেছে। প্রিয়ার সন্দেহ কাটে না। সকালে অ্যান্টনির মাধ্যমে ম্যানুয়েলকে ফোন করে জানতে চায় গ্রেসি ফিরে এসেছে কিনা। ম্যানুয়েল জানায় তার মা এখনো ফেরেনি। তবুও প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে ঢুকে সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয়। রাতে ম্যানুয়েল বাড়ির বাইরে গেলে প্রিয়া তার 2 প্রতিবেশী সলু এবং আসমাকে বলে কেউ ম্যানুয়েলের বাড়ির দিকে আসলে তাকে সতর্ক করতে। এরপর প্রিয়া বাড়ির আঙিনায় ঢুকে দেয়াল বেয়ে উপরে ওঠে। ছাদের ওপর উঠে এক জানালার কাছ দিয়ে সে ভিতরে তাকায়, কিন্তু ডাক্তার জন প্রিয়াকে দেখে, কিন্তু প্রিয়া ডাক্তার জনকে দেখতে পায় না। ডাক্তার জন একটি বিশেষ মাস্ক পরে আছেন। ডাক্তার জন প্রিয়াকে দেখে প্রথমে চমকে উঠলেও বুঝতে পারেন কাজটি ওয়ান সাইডেড। ভেতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না। তাই জন জানে প্রিয়া তাকে দেখতে পাচ্ছে না। জন সঙ্গে সঙ্গে ম্যানুয়েলকে ফোন করে জানায় বাড়ির পাশের বাড়ির মেয়েটি আবার এখানে এসেছে। এটা শুনে ম্যানুয়েল গাড়ি ঘুরিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। ম্যানুয়েলকে দেখে প্রিয়া ভয় পেয়ে নিচে ঝাঁপ দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু নিজের বাড়ির আঙিনায় ঢোকার আগে ম্যানুয়েলের হাতে ধরা পড়ে। ম্যানুয়েল শান্তভাবে প্রিয়াকে বলে যখন বাড়ির মালিক বাড়িতে থাকে না তখন তার বাড়িতে ঢোকাটা অন্যায়। আশা করি তুমি আর কখনো আমার বাড়িতে ঢুকবে না। এই বলে ম্যানুয়েল প্রিয়াকে সতর্ক করে চলে যায়। এই সময় প্রিয়া পেছনে তাকিয়ে দেখে অ্যান্টনি ঘর থেকে বেরিয়ে এসেছে। প্রিয়া লজ্জিত হয়ে অ্যান্টনিকে জানায় সে দেখতে চেয়েছিল গ্রেসি সত্যি ফিরেছে কিনা। তবে অ্যান্টনি প্রিয়ার এই কাণ্ডে বিরক্ত হয় এবং অপমানিত বোধ করে। এদিকে ম্যানুয়েল বাড়ির পিছনের অংশে গিয়ে দেখে যেখানে প্রিয়া দেয়াল বেয়ে উঠেছিল সেখানে বাথরুমের পাইপ ফেটে লালচে এক ধরনের লিকুইড বের হচ্ছে। ম্যানুয়েল তৎক্ষণাৎ এর ছবি তুলে বাড়ির ভিতরে ঢুকে ডাক্তার জনকে দেখিয়ে বকাঝকা শুরু করে। ম্যানুয়েল রেগে বলে আমি ওকে মেরে বাগানে পুঁতে ফেলতে চেয়েছিলাম, সেটাই পারফেক্ট প্ল্যান ছিল, কিন্তু তুমি মাঝখানে অন্যরকম কিছু করতে গেলে। তোমার কাছে নাকি এর চেয়েও ভালো প্ল্যান ছিল। এটাই তাহলে তোমার পারফেক্ট প্ল্যান? যদি এভাবে লিকুইড বের হতে থাকে আমরা ধরা পড়ে যাব। ডাক্তার জন শান্তভাবে উত্তর দেয় আমার প্ল্যানে কোনো ভুল ছিল না। টয়লেটের পাইপ দুর্বল থাকলে আমার কিছু করার নেই। এরপর তর্ক থেমে যায়। জন টয়লেটে গিয়ে কোনো এক ধরনের লিকুইড ঢালতে থাকে, তবে লিকুইডটি কি তা তখন বোঝা যায় না। এদিকে প্রিয়া এত কিছুর পরেও হাল ছাড়ে না। সে ডায়ানাকে মেসেজ দিয়ে জানতে চায় ম্যানুয়েল এবং তার মায়ের সম্পর্ক কেমন ছিল। সেই সঙ্গে নিজের সন্দেহের কথাও জানায়, তবে ডায়ানা বিষয়টি তেমন গুরুত্ব দেয় না এবং পরে কথা বলবে বলে চ্যাট বন্ধ করে দেয়। অন্যদিকে পাইপ দিয়ে বের হওয়া লিকুইড নিয়ে ম্যানুয়েল খুব চিন্তিত ছিল। লিকুইড দেয়াল নষ্ট করে দিচ্ছিল, তাই ম্যানুয়েল ভাঙা দরজা দিয়ে দেয়াল ঢাকার চেষ্টা করে। তাতেও কাজ না হওয়ায় রাতে দেয়ালের সামনে অনেকগুলা বস্তা এনে রাখে যাতে দেয়াল ঢেকে যায়। তবে এই দৃশ্যটা আসমা দেখে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে প্রিয়াকে জানায়। পরের দিন প্রিয়া আর তার সঙ্গীরা ম্যানুয়েলের বাড়ির সামনে বস্তাগুলো চেক করার প্ল্যান করে। সকালে ম্যানুয়েলের ঘুম ভাঙার পর সে দেখে তার ফোনে একটি মেসেজ এসেছে। মেসেজটি দেখে সে চমকে যায়। দ্রুত জনকে ডেকে তুলে জানায় কেউ একজন আগামীকাল নিউজিল্যান্ড থেকে এই বাড়িতে আসছে, কিন্তু তার সম্পর্কে আর কিছুই জানা যায় না এবং বাড়ির সবকিছু পরিষ্কার করার নির্দেশ দেয়। জন বাকি লিকুইডগুলো কমোডে ঢেলে ফেলে এবং ঘরের পুরো সেটআপ খুলে পরিষ্কার করে। এরপর ঘরে ধূপ স্প্রে ছড়িয়ে দেয়। কাজ শেষ করে ম্যানুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়। ম্যানুয়েলের বের হওয়ার পর প্রিয়া, আসমা
আর সলুকে ম্যানুয়েলের বাড়িতে পাঠায়। আসমাকে বলা হয় কলিং বেল বাজাতে, যাতে গ্রেসি ভেতরে থাকলে বেরিয়ে আসে। সলুকে বস্তাগুলো চেক করতে বলা হয়। আসমা কলিং বেল বাজাতে থাকে আর সলু বস্তাগুলো সরিয়ে দেয়ালের অবস্থা দেখতে শুরু করে। বস্তা সরানোর পর দেখা যায় দেয়ালের কিছু অংশ নতুন করে রং করা হয়েছে। সলু প্রিয়াকে ফোনে সব জানায়। প্রিয়া তাকে রঙের উপর ঘষে দেখতে বলে। এদিকে বাড়ির ভেতর থেকে ডাক্তার জন জানলা দিয়ে দেখে আসমা আর সলু বাড়িতে ঢুকে ঘুরে বেড়াচ্ছে। সে ম্যানুয়েলকে ফোন করে জানায় এবং নিজেও বেরিয়ে আসে। জনকে দেখে আসমা আর সলু বিব্রত হয়ে সরে আসে। একটু পরে অ্যান্থনি প্রিয়াকে ফোন করে জানায় গ্রেসিকে খুঁজে পাওয়া গেছে। সে পথ ভুলে দূরে চলে গিয়েছিল। এক ব্যক্তি তাকে দেখে একটি বৃদ্ধাশ্রমে রেখে যায়। কিছুক্ষণ পর গ্রেসিকে বাড়িতে নিয়ে আসা হয়। ম্যানুয়েল মাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হওয়ার অভিনয় করে। ম্যানুয়েলের এত কেয়ার দেখে আসমা আর সলু ভাবে তারা ভুল করে ম্যানুয়েলকে সন্দেহ করেছিল। উল্টো তারা প্রিয়াকে সন্দেহ করতে শুরু করে। তবে প্রিয়ার সন্দেহ কাটে না। সে গ্রেসিকে একা পেয়ে জিজ্ঞেস করে সে কি কোনো বিপদে আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে প্রিয়া তাকে সাহায্য করবে। জেসি কিছু বলতে যাচ্ছিল, তখনই ম্যানুয়েল এসে যায়। ম্যানুয়েল প্রিয়াকে জানায় অ্যান্থনি তাকে ডাকছে। প্রিয়া কিছু না বলে সেখান থেকে চলে আসে। যাওয়ার আগে সে ডায়ানাকে মেসেজ করে জানায় তার সঙ্গে কথা বলতে চায়। তবে ডায়ানার ফোন তখন ম্যানুয়েলের কাছেই ছিল। পরের দিন ম্যানুয়েল তার মাকে নিয়ে শহরের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে প্রিয়ার ইন্টারভিউ ছিল। সে স্টেফিকে নিয়ে ইন্টারভিউ দিতে যায়। তবে তার মন থেকে ডায়ানার বিষয়টি কাটছিল না। প্রিয়া ডায়ানার নিউজিল্যান্ডের নাম্বারে কল করে। আশ্চর্যের বিষয়, কল কেটে মালায়ালাম ভাষায় শোনা যায় আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে প্রিয়ার সন্দেহ হয় ডায়ানা হয়তো নিউজিল্যান্ডে যায়নি। সে ডায়ানার ফেসবুক ও ইনস্টাগ্রাম চেক করে। সেখানে ডায়ানার সঙ্গে আদিতি নামের এক মেয়ের ছবি দেখে। প্রিয়া আদিতির প্রোফাইলে গিয়ে তাকে মেসেজ পাঠায় ডায়ানা কি নিউজিল্যান্ডে পৌঁছেছে। এ সময় আদিতি এয়ারপোর্টে ছিল। ঠিক তখনই তার কাছে ম্যানুয়েলের ফোন আসে। ম্যানুয়েল তাকে একটি জায়গার নাম বলে সেখানে যেতে বলে। আদিতি নির্ধারিত জায়গায় পৌঁছায়। ম্যানুয়েল তাকে গাড়িতে তুলে জানায় ডায়ানা বলেছে সে আর আদিতির সঙ্গে দেখা করতে চায় না। আদিতি জানায় সে সরাসরি ডায়ানার মুখ থেকে এই কথা শুনতে চায়। আদিতির জেদ দেখে ম্যানুয়েল গাড়ি থামিয়ে আঙ্কেলের সঙ্গে কথা বলতে বাইরে যায়। এই ফাঁকে আদিতি তার ফোনের নেট চালু করে প্রিয়ার মেসেজটি দেখে। মেসেজের উত্তর দিয়ে আদিতি লেখে ডায়ানা তো এখনো কেরালাতেই আছে। প্রিয়া আদিতিকে জানায় যে পাড়ার সবাই ডায়ানাকে নিউজিল্যান্ড যাওয়ার জন্য এয়ারপোর্টে যেতে দেখেছিল। এমনকি ডায়ানা নিজেও কদিন আগে প্রিয়াকে মেসেজে জানিয়েছিল সে নিউজিল্যান্ডেই আছে। আদিতি তখন বলে ডায়ানার নিউজিল্যান্ডে যাওয়ার পরিকল্পনা ছিল ঠিকই, সে এয়ারপোর্টেও গিয়েছিল, কিন্তু ম্যানুয়েলের কাছ থেকে জানতে পারে যে তাদের মা ফিরে এসেছেন। তার উপর ডায়ানার মা অসুস্থতার কারণ দেখিয়ে ডায়ানাকে ফিরে আসতে বলেন। মায়ের পাঠানো একটি ভিডিও দেখে ডায়ানা তার পরিকল্পনা বাতিল করে বাড়ি ফিরে যায়। আদিতি ফোন কেটে দিয়ে প্রিয়াকে সেই ভিডিও ফরওয়ার্ড করে। ভিডিওটি দেখে প্রিয়া বুঝতে পারে ব্যাপারটি গভীর এবং বিপজ্জনক। তার ইন্টারভিউ থাকা সত্ত্বেও প্রিয়া ইন্টারভিউ বাদ দিয়ে বেরিয়ে পড়ে। সে আদিতিকে মেসেজ দিয়ে সতর্ক করে তোমার প্রাণের ঝুঁকি আছে। ম্যানুয়েল তার আঙ্কেলের কাছে জানতে চায় আদিতির সাথে সে কি করবে। তার আঙ্কেল গ্রেসিকে ফোন ধরিয়ে দেয়। গ্রেসি তখন ম্যানুয়েলকে নির্দেশ দেয় ডায়ানার সাথে যা করেছো আদিতিরও সেই ব্যবস্থা করবে। ম্যানুয়েল আদিতিকে একটি স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। প্রিয়া তখন আদিতিকে খুঁজতে ম্যানুয়েলের বেকারি শপে যায়। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কারো দেখা না পেয়ে প্রিয়া ম্যানুয়েলের নতুন আউটলেটের ঠিকানায় চলে আসে। সেখানে গিয়ে সে জানতে পারে টয়লেটের পাইপ থেকে সংগ্রহ করা লিকুইড আসলে অ্যাসিড এবং মানুষের হাড়ের মিশ্রণ। প্রিয়া বুঝতে পারে ম্যানুয়েল তার বাড়িতে ভয়ঙ্কর কিছু করেছে। মূলত ডায়ানা যখন নিউজিল্যান্ডে ছিল তখন সে আদিতির সাথে একটি সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে। এটি জানার পর ডায়ানার মা ভয়ানক রেগে যান এবং মেয়েকে হত্যা করার পরিকল্পনা করেন। ম্যানুয়েল, ডায়ানার মা, ডাক্তার জন এবং তাদের আঙ্কেল মিলে ডায়ানাকে হত্যা করে এবং তার দেহ অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলে। প্রিয়া আউটলেটে গিয়ে দেখে আদিতিকে ফ্রিজারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। ডাক্তার জন এবং ম্যানুয়েল তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। প্রিয়া একজোড়া পাথর দিয়ে কাঁচ ভেঙে ভিতরে ঢোকে এবং আদিতিকে উদ্ধার করে। এদিকে গ্রেসি ম্যানুয়েলকে ফোন করলে প্রিয়া ফোনটি ধরে জানিয়ে দেয় আপনার খেলা শেষ। ম্যানুয়েল তখন পালানোর চেষ্টা করলে প্রিয়া তাকে বাধা দেয়। পরে পুলিশ এসে ম্যানুয়েল, গ্রেসি, ডাক্তার জন এবং তাদের আঙ্কেলকে গ্রেফতার করে নিয়ে যায়। পুরো শহর এই নির্মম ঘটনার কথা শুনে হতবাক হয়ে যায়। তবে এখানে গল্পের মজা শেষ নয়। গল্পের শুরুতে প্রিয়ার গাড়িতে একটি ধাক্কা লেগেছিল।
সেটা আসলে ম্যানুয়েলের গাড়ি ছিল, যেখানে বসেই তারা ডায়নাকে হত্যা করার পরিকল্পনা করছিল। শেষ পর্যন্ত প্রিয়া সেই অপরাধীদের মুখোশ খুলে দিয়ে সমাজের সামনে নিয়ে আসে। সত্যি ধর্মের কল বাতাসে নড়ে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।